কূটনীতির প্রসঙ্গে আসি যে বিএনপি যদি আহ, সরকার গঠন করে তবে কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কি হবে? গুড কোয়েশ্চেন। বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এটি স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু। এটা কি বৈশ্বিক রাজনীতির একটা প্রভাব বলা যায়? কারণ আপনি যদি বিভিন্ন দেশে দেখেন, এমনকি ডোনাল্ড ট্রাম্পও আমেরিকা ফার্স্ট একটা স্লোগান দিয়ে কিন্তু এসেছিলেন। না, ওদেরটা ওরা বলেছে। আমি ভাই বাংলাদেশি, আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। কাজে কে কি বললো আমার কিছু যায় আসে না, আমার হচ্ছে সবার আগে বাংলাদেশ। সিম্পল, কমপ্লিকেট করার কিছু নেই, এটা সিম্পল ব্যাপার। আচ্ছা, বিগত সরকারের সময় বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের সাথে যেই সম্পর্ক ছিল সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। তো ভারতের সম্পর্কে আপনাদের নীতি কি হবে ভারতের সাথে সম্পর্কের বিষয়ে? আমার মনে হয় আমার প্রথম, আপনি একটু আগে যে প্রশ্ন করলেন সেখানে বোধহয় আমি ক্লিয়ার করে দিয়েছি ব্যাপারটা। আমি ক্লিয়ার করেছি পুরো ব্যাপারটা, সবার আগে বাংলাদেশ। এখানে বাংলাদেশের তো আপনি পার্টিকুলার একটি দেশের কথা বলেছেন, এখানে ওই দেশ বা অন্য দেশ তো বিষয় না তো। মানে বিষয় তো হচ্ছে ভাই বাংলাদেশ। আমার কাছে আমার স্বার্থ, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখবো, আমার দেশের স্বার্থ দেখবো। ওটাকে আমি রেখে তারপরে আমি ওটাকে ওটাকে আপহোল্ড করে আমি যা যা করতে পারবো আমি তাই করব। বাংলাদেশের স্বার্থ আপনারা সবার আগে নেবেন, সেটা আপনি পরিষ্কার করেছেন। ভারতের কথা বিশেষভাবে আসছে যেহেতু সেটি বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং বাংলাদেশের তিন পাশেই এই দেশটি সীমান্ত রয়েছে। এবং এটি নিয়ে আপনিও জানেন যে হচ্ছে যে বিভিন্ন সময়ে কথা হয়, এই অন্তর্বর্তী সরকারের সময়ে কথা হয়েছে, আহ, আওয়ামী লীগের সময় তো সম্পর্ক নিয়ে বললামই, সেটা নিয়ে কথা হয়েছে। তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন থাকা প্রয়োজন, আহ, সেটা নিয়ে আপনার চিন্তা কি? অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না। অর্থাৎ বাংলাদেশের স্বার্থের প্রসঙ্গে আপনি যাচ্ছেন যে পানির হিস্সা চাওয়া এবং সীমান্ত হত্যার বিষয়টি নিয়ে আপনারা সোচ্চার থাকবেন। তা না, আমি উদাহরণ দিয়ে বললাম, উদাহরণ দিয়ে দুটো উদাহরণ দিয়ে বোঝালাম আপনাকে যে আমাদের স্ট্যান্ডটা কি হবে। আমরা আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই, হিসাব আমি চাই, আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না। একটা বিষয় যদি বলি, অন্তর্বর্তী মানে 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর এবং আপনিও জানেন যে শেখ হাসিনা দিল্লিতে গেছেন এবং সেখানে আছেন, ভারতের সাথে একটা সম্পর্কের শীতলতা দেখা গেছে মানে গত 1 বছর ধরে। যেমন ধরুন সেটি যাওয়া আসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে নানা রকম। আহ, সেই ক্ষেত্রে কি আহ, কোনো পরিবর্তন আপনার সরকারে আসলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে বা পরিবর্তনের ব্যাপারে আপনার উদ্যোগ নেবেন, এমন কোনো চিন্তা কি আপনাদের আছে? এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। ভবিষ্যতের দিকে তাকিয়েই যে আহ, বিগত সরকারের আমলে তাদের উপর একটা বিষয়, একটা বড় সমালোচনা ছিল যে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। আপনারা যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের উপর দমন পীড়ন, এই বিষয়গুলো যে আর হবে না, সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? জিএস পারি, একদম দিতে পারি। আপনি 2001 থেকে 2006 পর্যন্ত পত্রপত্রিকা খুলুন। আমি কারো নাম উল্লেখ করব না, কোনো পত্রিকার কথা উল্লেখ করব না। শুধু খুলে দেখুন কিভাবে অনেক খবর ছাপা হয়েছিল যার সত্যতা কিন্তু ছিল না, অপপ্রচার ছিল, কিন্তু অপপ্রচারটা কি সংবাদ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল। আপনি কি শুনেছেন? আপনি কি আমাকে প্রমাণ দিতে পারবেন, বলতে পারবেন যে বিএনপির সময়, আমি কিন্তু বলতে পারবো অনেক 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 সাংবাদিকের নাম যারা নির্যাতনের শিকার হয়েছেন স্বৈরাচারের সময় এবং পরবর্তীতে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। ইভেন এখনো অনেকে প্রবাস জীবনে আছেন।
এরকম বহু সাংবাদিক, আমি বলতে পারবো স্বৈরাচারের সময় বহু সাংবাদিককে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বিভিন্ন রকম ভয় ভীতি প্রদর্শন, ধমক দেওয়া হতো। বিএনপির সময় এগুলো করা হয়নি, কারণ তখন সংবাদপত্রে যে খবরগুলো প্রকাশিত হয়েছে তৎকালীন বিএনপি সরকার সম্পর্কে, আমার সম্পর্কে যে খবরগুলো প্রকাশিত হয়েছে, যদি ওইরকম হতো তাহলে কিন্তু ওরকম খবর প্রকাশিত হতো না। অর্থাৎ বিএনপির সময় যদি অত্যাচার নির্যাতন থাকতো তাহলে খবরগুলি প্রকাশিত হতো না স্বাভাবিকভাবে, যা হয়নি বিগত সরকারের সময়, স্বৈরাচার সরকারের সময়। কাজে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদেরকে গুম করা হয়নি, সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়নি, সাংবাদিকদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি, বাধ্য হতে হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। তাহলে কি সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতার আম, যেই সীমাবদ্ধ করে এ ধরনের যে আইনগুলো রয়েছে সেগুলো আপনারা বাতিল করবেন, এটা কি ধরে নেওয়া যায়? অবশ্যই আমরা সকলে মিলে বসবো, আলোচনা করব, আপনাদের মতন সাংবাদিক সহ যারা আছেন তাদের সাথে আলোচনা করব, আলোচনা করে সেগুলোকে আমরা এরকম কালো আইন যা যা আছে আমরা আস্তে আস্তে ঠিক করব। তবে এখানে বোধহয় একটি বিষয় আবার আমাকে উল্লেখ করতে হয়, যেটি আমি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলেছি। দেখুন, আহ, এটি তো সবাইকে মিলে করতে হবে। যেভাবে অপপ্রচারকে তো অবশ্যই সংবাদ হিসাবে তো প্রচার করা ঠিক নয়, তাই না? এটি যেরকম আমাদের, আপনাদের যেরকম ওটি চাওয়া থাকবে ভবিষ্যৎ সরকারের কাছে, যারাই আসুক সরকারে, রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরও অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে অপপ্রচারকে সংবাদ হিসাবে যেন প্রচারিত না হয়, এই বিষয়টিকে একটু সকলকে সচেতন বা খেয়াল রাখতে হবে। তারেক রহমান, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে কথা বলার জন্য। ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমার কথাগুলো দেশের মানুষের সামনে আমি তুলে ধরতে পেরেছি, সেই সুযোগটি আপনারা করে দিয়েছেন, তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।